আমি আব্বাস সিদ্দিকীর পরে তখন দেখা করলাম, ওনাকে বললো আপনি কি আমাকে কোনো জায়গা থেকে ক্যান্ডিডেট করতে চাইছেন? কারণ আমার রায়হাট কেন্দ্রে ওটা বামফ্রন্টকে ছাড়া হয়েছে, তো সেখানে তো জোট তখন আমি ক্যান্ডিডেট হতে পারিনি। উনি বললেন তাহলে কংগ্রেসের সঙ্গে তো জোট হয়নি, ভাদুরিয়াতে আপনি জানান। আমি দেখুন জোট যেখানে হয়নি সেখানে আমি দাঁড়িয়ে আমি হারবো, আর আমার পরিচিত মুখ ওখানে আমি দাঁড়াবো কেন? আপনি অন্য জায়গায় দেখুন। বলে কত খরচা করবে? আমরা যেটা খরচ লাগে সেটা করব না। কত? আমি 25 লাখ খরচা করব না। 35 লাখ খরচা হবে না। না 35 লাখ খরচা লাগবে না, কারণ আমার পরিচিত যাকে যা বলবো সে কেউ ব্যানার করে দেবে, কেউ গাড়ি দিয়ে দেবে, কেউ দেখল লিখনে করে দেবে, আমাদের টাকা লাগে না, আমি বুথ খরচা করলেই আমার যথেষ্ট। তো বললেন তাহলে ঠিক আছে, আপনি আপনার মতন খরচা করবেন, আপনি আমাকে 10 লাখ টাকা দেবেন। আমি 10 লাখ টাকা বলে আমরা এসব এতদিন থেকে একটা পিকের মতন ছোট্ট টিম নিয়ে অর্গানাইজ করেছি, এন করি ত্যান করেছি, এসব মানে যেটা আর কি মানে টাকা নেওয়ার একটা বিভিন্ন রকম এক্সকিউজ যেটাকে বলে এটা দিলেন। আমি শেখ নিজামুদ্দিন, আপনারা অনেকেই সাংবাদিকতা করেছেন, আপনারা দীর্ঘদিন ধরে আপনি আমাকে দেখছেন, আপনি যদি আমার একটা করাপশন বা কারোর কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলা বা টাকা নেওয়া আপনারা যদি দেখাতে পারবেন, আমি কি প্রশাসনকে বলছি, আমার অঞ্চলে 5টা থানা, পুলিশ কমিশনারেট, কেউ আমাকে আজ পর্যন্ত বলতে পারেনি। কারণ যদি দুর্নীতি করতাম তাহলে আমার থেকে বড় লোক কেউ হতো না, কারণ আমি রায়হাটে জমি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, সেই জায়গাতে কত টাকা ইনকাম করতে পারতাম আপনারা চিন্তা করতে পারেন। আমি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করিনি। যখন এই দল আমার কাছে 10 লাখ টাকা চায়, আপনি 10 লাখ টাকা চাইছেন, বলছি আরে আমি তো অন্য প্রার্থীকে অন্য দল 50 লাখ 1 কোটি টাকা নেয়, আমি অন্য দল টাকা দেয় ইলেকশন লড়ার জন্য, বলে তারা 1 কোটি টাকা নিচ্ছে, আপনাকে 10 লাখ টাকা দিচ্ছে। আমি তো মানে একদম মানে হতভম্ব হয়ে গেলাম, হোয়াট ইজ হ্যাপেনিং, হ্যাঁ কী হচ্ছে? তখন আমার সঙ্গে আরেকজন ছিল, গাড়িতে বসলাম, আমি বললাম আমি তো খুব বড় ভুল করে ফেললাম, একটা জাতীয় দল ছেড়ে তৈরি করে বা একটা ভালো দল তৈরি করবো বলে এসেছিলাম, তো খুব বড় ভুল হলো। এবং এই দলকে সাম্যবাদ প্রতিষ্ঠা, সাম্যবাদ যেটাকে বলা হয়, এখন সেকুলার তো একটা দল, প্রত্যেকটা দলই সেকুলার, সিপিএমরা বলো সেকুলার, কংগ্রেসের মধ্যে একটা তো শ্রেণী বিভাগ রয়েছে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, আদিবাসী জনজাতি, তো এদের মধ্যে যে সমতা, এই আব্বাস সিদ্দিকীর দলের যে কনসেপ্টটা ছিল সেটা ছিল, এই জন্যই কিন্তু আমি আগিয়েছিলাম। তো একজন আদিবাসীর কাছ থেকে যদি 22 লাখ টাকা যায়, যে যে ওই কি নামটা ছিল, সুনীল সোরেন, না যাই হোক নামটা, লক্ষ্মীবাবু, ওনার কাছে 22 লাখ টাকা চেয়েছে যে খরচা করার জন্য। এখন খরচা করার কথা হচ্ছে যে ওদের হাতে টাকাটা জমা দিতে হবে, ওরা নিজেরা খরচা করবে, এটা কখনো হয় নাকি? আমি আমার মতো খরচা করবো, ওদের হাতে টাকাটা দেবো খরচা করার জন্য, না কমিটির লোকরা খরচা করবেন। আগে বলেছিলেন উনি যে আলে সুন্নত জামাতের যে সংগঠন আছে ওরা ঠিক করবে কোথায় কোন ভালো সৎ ক্যান্ডিডেট, তারা বাছাই করে ওনাকে বলবেন, উনি সেই ক্যান্ডিডেট দেবে। এখন কিন্তু সেটা হচ্ছে না, আলে সুন্নত জামাতের যে সংগঠন তাদের একটাও কারো কথা গ্রান্ট হয়নি বা তাদের কথা অনুযায়ী কোনো প্রার্থী হয়নি, আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং যারা এসছে আব্বাস সিদ্দিকও ভাইজানো তাদেরকে চেনেই না, এমন দলের প্রার্থী করেছে, হয়তো তারা বামফ্রন্টের লোক বা বিজেপির লোক, বিজেপির 2জন বোধহয় প্রার্থী ওরা দিয়েছে, দেখো তো আপনার কাছে প্রেস দিয়েছে, তাতে লেখা আছে 2জন, মানে দলটা কি একজন টিএমসিরও প্রার্থী ওরা দিয়েছে। তো যদি ওই দল থেকেই যদি করাপ্ট দল থেকে যদি আসে তাহলে এই দলটা করে লাভ কি? তো এবার ওরা প্রথম দিকে বলছিল ব্রাহ্মণদেরকে আমি নেবো না দলে, কারণ ব্রাহ্মণবাদ সারা জীবন রাজত্ব করছে এবং শাসনে ব্রাহ্মণরা বসে রয়েছে, ব্রাহ্মণদেরকে নেবে না। আমি বললাম তাহলে আপনি সেকুলার হলে কী করে? আপনি তো এখানেই তো ক্লাস করেন, তো সেকুলার নয়। তারপর আমি আবার একজন সঙ্গীতা চ্যাটার্জি বলে একজন শিক্ষাবিদ, ওনাকে এনে বিভিন্ন যেরকম অশোকনগরে এবং কলকাতার মঞ্চে তাদেরকে বক্তব্য দিলাম, যাতে সেকুলারটা প্রমাণ হয় এবং একদম নিচু জাতির থেকে একদম উচ্চ বর্ণ জাতি পর্যন্ত যাতে এটা হয়। তো এই এত পর্যন্ত আমি করেছি। এই দল আমি খুব আশা করেছিলাম, এই দলটা যেভাবে উৎপত্তি হলো এবং আমি আশা করেছিলাম এবং এটা আমার দৃঢ় বিশ্বাস, এবং আমি বিভিন্ন মঞ্চে বিভিন্ন জনসভায় বলেছি
যে এই দল আগামী দিনে এই বছর না হলে আগের যে ইলেকশন হবে মন্ত্রিসভা গঠন করবে। আপনি যদি ভিডিও চান তাহলে দেখতে পাবেন, আমি রায়হাটে এই কথাটা বলেছিলাম। তো যেখানে প্রথমেই করাপশন, যে 40 লাখ 50 লাখ টাকা খরচা করে মানে এমপি এমএলএর টিকিট নিয়ে, তারা এমএলএর টিকিট নিয়ে যারা জিতবে তারা 50 লাখ টাকা তুলবে। তো প্রথমেই তো করাপশন হয়ে গেল। আর একজন আদিবাসী সে কি আপনাকে কী করে টাকা দেবে? আপনাকে আমি জানি যে নির্বাচন করতে গেলে ফান্ডের প্রয়োজন রয়েছে, টাকার প্রয়োজন রয়েছে। সেই ফান্ডটা তৈরি করতে গেলে আপনাকে কমিটি তৈরি করতে হবে। কমিটির মাধ্যমে বলতে হবে যে এই ফান্ডগুলো এই ক্যান্ডিডেট আছে, এদের সমর্থক নেই, এদের সমর্থন আছে, এদের টাকাটা কীভাবে আসবে। তখন ওই কমিটি ঠিক করবে কোন জায়গা থেকে এই ফান্ডটা করা যায়, কীভাবে টাকাটা এনে তাদেরকে দেওয়া যায়, সেটা আমরা একটা কমিটি ডিসাইড করবে। সেই কমিটিটা পর্যন্ত কোনো করেনি। এবং আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী যথারীতি দুজন মিলেই এইগুলো করছে। এটা আমি প্রতিবাদ করে আমি আইএসএফ দলটা ছাড়লাম। আমার উচিত যে আমার দিকে অনেকেই তাকিয়ে হয়তো ওর মধ্যে সামিল হয়েছে, আইএসএফ করার জন্য সামিল হয়েছে, সেটা আমি তাদেরকে জানিয়ে দিলাম। এবং এই করাপশনের বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনে আমি এটা দিয়েছি, এটাকে ইনভেস্টিগেশন করার জন্য। আমি অভিযোগ এটাই জানিয়েছি যে ওদের দলটা এখন রেজিস্ট্রেশন আসেনি এবং অন্য দলের প্রতীক হায়ার করে সেটাকে দিচ্ছে। এবং সেটা তো হায়ারটা করা যায়, কিন্তু এই নির্বাচনের প্রার্থী দেওয়ার জন্য যে 10 লাখ টাকা আমার কাছে চাইলো এবং অন্যজনের কাছে 22 লাখ টাকা চেয়েছে একজন আদিবাসী মানুষের কাছ থেকে, এবং যারা দাঁড়িয়েছে তারা নিশ্চয়ই কিছু না কিছু দিয়েছে। এটাকে তদন্ত করার জন্য এবং এদের নির্বাচন যাতে মানে বাতিল হয়, যাতে প্রার্থী না দিতে পারে, তার জন্য আমি দরবার করেছি। দেখুন, ঘুষের কখনো প্রমাণ হয় নাকি? সেটা তো ইনভেস্টিগেশন করার পরে বোঝা যাবে। আপনি যে আইএসএফ এর দায়িত্বে ছিলেন, আব্বাস সিদ্দিকীকে আপনাকে কোনো চিঠি দিয়ে বা কোনো অ্যাপ্লিকেশন দিয়েছিল যে আপনি দায়িত্ব আছেন? দেখুন, এইটা দেখুন, আমার মেল থেকে আইএসএফ এর সমস্ত প্রোগ্রাম জয়েন্ট কমিশনার অফ পুলিশ লালবাজার ওনাকে পারমিশনের জন্য আমি দিয়েছিলাম, আমার সই আছে এতে। দেখুন, এটা এই মেলটা আমার অফিস বিয়ারার, এটা আমার সই, অফিস বিয়ারার। আপনি একদিকে বলছেন আইএসএফ ছাড়লে, এটা এই যে আমি যে ওই 23 তারিখের প্রোগ্রামের ব্যাপারে যে আর্মিতে পারমিশন করানোর জন্য দেখুন আমার সই আছে, দেখবেন আইএসএফ অফিস বিয়ারার হিসেবে সই আছে। এবং এইটাতে ওরা সভাও করেছে। তাহলে আমি আইএসএফে কেউ না হলে আমার এতে আসে? আপনি বললেন আইএসএফ ছাড়ছে, ওই ব্যানারটা আইএসএফ ব্যবহার করছেন না। ওটা আপনাকে কনসেপ্ট জানানোর জন্য যে আইএসএফ এর যে দুর্নীতি হচ্ছে ওটাকে মানুষ ওটাকে প্রত্যাখ্যান করুক, সেটাকে বোঝানোর জন্য ওটা করা। আমি কে? হুয়া আমাই আমি কে? হতে পারে আপনি আপনার পছন্দ সহ সিট পাননি বললে তার বিরুদ্ধে মিথ্যা বদনাম দিচ্ছেন। দেখুন, আপনারা মনে করতে পারেন, যারা জানে আমি ভালো কি খারাপ, আমার গ্রামের লোক, আমার থানা, আমার পুলিশ, এরা বলবে। नहीं, अभी पार्टी ज्वाइन करने कोई मतलब नहीं है। अभी যে মানুষের মন নিয়ে খেলেছে, যে ধর্মীয় আবেগ, সেই যে আদিবাসী সমাজকে নিয়ে খেলেছে, ওরা একটু সৎ হয়। মুসলিমরা একটু মানে একটু সজাগ আছে, কিন্তু একটু বেশি বোঝে না, তাদের ভাবাবেগগুলি খেলেছে। সিলুকা স্ট্রিট ট্রাইবদের ভাবাবেগ খেলেছে। আপনার সঙ্গে তো কোনো দলিত আদিবাসী কাউকে দেখতে পাচ্ছি না, আপনি একাই প্রেস কনফারেন্স করছেন। শুনুন, দলিত আদিবাসী 3 দিন 4 দিনের মধ্যে তারা সকলে আমাদের ওদের একটা কেন্দ্র কমিটি রয়েছে, সেই কমিটি আবার প্রেস কনফারেন্স করবে এবং নির্বাচন কমিশনে যাবে, সেটা কয়েকদিনের মধ্যেই তারা করবে। যেমন গনি সাহেব রয়েছেন, উনি ওনার নেতৃত্ব দিচ্ছেন, হাজি কৌসার আছেন, দিলীপ নস্কর আছেন, এরা সকলে মিলে আগামী দিনে
আবার একটি প্রেস কনফারেন্স করবে। এটা আমি শুরু করলাম, কারণ কাউকে তো শুরু করতে হয়। রায়হাট জমি বাঁচাও আন্দোলনে আমি তো একা শুরু করেছিলাম, তারপর শত শত লোকগুলো কী করে হলো? আমি যখন প্রতিবাদ শুরু করবেন একজনই শুরু করে, মহাত্মা গান্ধী, তিনি তো নেতৃত্ব দিয়েছিলেন, তারপরে না সব লোক জুটেছে। যা কোনো মানুষকে একজনকে দিয়ে একজন শুরু করে। যখন আমি রায়হাটে জমি আন্দোলন শুরু করেছিলাম তখন আমার গ্রামের লোক বলছে তুই একা একা ঘুরে বেড়াচ্ছিস কেন? কিন্তু আজকে দেখো কত লোক হয়েছিল, জানো তো নাকি? আলাদা মঞ্চ করছে? হ্যাঁ, আলাদা মঞ্চ করছে? আইএসএফের কেন্দ্র কমিটি আছে, ওরা কি ডিসিশন নেয় সেটা আমি দেখছি। এখন আমি তো একা মঞ্চ করার কথা ভাবছি না, কারণ আমি একটা দলে ছিলাম আর একটা দলের মানুষের ভালো করার জন্য এসেছিলাম। এখন মঞ্চর কথা আমি ভাবছি না, কিন্তু কেন্দ্র কমিটি, ওদের যে কেন্দ্রীয় কমিটি আছে সেখানে 50 জন লিগ্যাল সেলের অ্যাডভোকেট রয়েছে, 50 জন, এবং ডক্টর, ইঞ্জিনিয়ার এবং অধ্যাপক এবং শিক্ষাবিদ। প্রেসে আপনি সব দেখতে পাবেন, সব দেওয়া আছে। এরা নিশ্চয়ই একটা কিছু করবে। বলছে কি আপনি শুধু একাই ছাড়লেন কি আর কত লোক এখানে ছেড়েছেন? দেখিয়ে আমি কারণ এদেরকে উত্থানের মূলে আমি ছিলাম, তো কলকাতার রাজপথে আমি এদেরকে আন্দোলনটাতে দেখিয়েছিলাম এবং সেইটা দেখে বামফ্রন্টরা এবং জোট করেছিল। তো আমি যেহেতু করেছিলাম সেহেতু আমার প্রথমেই করা উচিত এটাকে করা। আপনি এককভাবে করছেন কেন? আর তো সঙ্গে নিয়ে করতে পারতেন। হ্যাঁ, আরো অনেকে সঙ্গে নিয়ে করতে পারতেন। করবো। আপনি আগামী দিন দেখতে পাবেন। না, এখনই করতে পারতেন। না না, প্রথমে তো ভয় খায় লোকে না। আপনি জানেন আমার জীবনে রিস্ক আছে, আপনি কি জানেন এটা? কিন্তু আমি জীবনে মৃত্যুকে ভয় পাই না। আমি জানি আমার উপর অ্যাটাক হবে। কারা অ্যাটাক করবে আপনার উপর মনে হচ্ছে? যে যার স্বার্থে ঘা লাগছে সে করতে পারে, একাই হলে তো একদম করবে, 100% করবে। কারণ আমি আজকে একজন সাংবাদিকের সঙ্গে কথা হয়েছে, তুই যেটা করছিস তোর লাইফ রিস্ক আছে। আমি ম্যান উইল ডাই, মানুষ তো মরবেই, আজকে মরবো কালকে মরবো, কিন্তু অন্যায়ের সাথে কখনো কম্প্রোমাইজ করবো না। আর মানুষ তো মরবে, আর রাস্তা গেলে কি রাস্তা চলা বন্ধ করে দেবো না? অ্যাক্সিডেন্ট হতেই পারে, রাস্তা চলা বন্ধ করে দেবো। আর উপরওয়ালা যতদিন হায়াতে রাখবে ততদিনই বাঁচবো। মূলত হুমকিটা আরএসএস থেকে আসছে না আইএসএফ থেকে আসছে? আরএসএস থেকে কেন আসবে ভাই? যারা হুমকিটা এখনো এসছে আমি আপনাকে বলেছি একবারও, আসতে পারে, মেবি। আপনি তো বললেন যে আসছে এই করে। আসছে বলেছি, হতে পারে, রাইট রিক্স আছে, যেটা আমাকে বললো। আমি তো জানি রাইট, আপনারা বুঝতে পারছেন না? আচ্ছা, আপনারা কি আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দিয়েছে তার বিরুদ্ধে কি আপনারা প্রচার করবেন, তাদের এই করাপশনের বিরুদ্ধে? আমরা যারা আইএসএফের সঙ্গে যুক্ত ছিল তাদের সঙ্গে একটু আলোচনা করে নেবো, করে নিয়ে আপনাদেরকে জানাবো। সেকেন্ড 2-4 দিনের মধ্যেই আবার প্রেস কনফারেন্স হবে। বলছি কত লোক আছে আপনার আইএসএফ এর? যেটা লোক আছে কত লোক আপনার সাথে আছে? আরে এখানে তো দেওয়া আছে প্রায় 50 জনের মতো লোক আছে, যারা কেন্দ্রীয় কমিটি, মেইন কমিটিতে, যারা আইএসএফকে তুলেছিল। একজন বিখ্যাত পীরজাদাকে নিয়ে আপনি যে অভিযোগ করলেন, আপনার বিরুদ্ধে মানহানি মামলা হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি প্রস্তুত? মানহানি মামলা? এই দেখুন, এটা দেখুন, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাকে। এটা যদি আপনারা দেখেন, এটা আলে সুন্নত জামাতের একটা বই। এখানে আলে সুন্নত জামাতের সদস্যরা এখানে মাসিক মানে চাঁদা, এই টাকা জমা করে, এই দেখুন, মাসে মাসে, ঠিক আছে? তো এটাতে উপরে কি লিখেছে দেখুন, যাতে ইডি বা আইনত ওরা যাতে এই টাকা যদি কিছু মানে এদিক ওদিক হয় যাতে না ধরতে পারে, তার জন্য লিখেছে অনুদান তহবিল। অনুদান তহবিল দেখে নিন, ঠিক আছে? আচ্ছা, এখানে লিখেছে যে আপনার মূল্যবান অর্থ ধর্মীয় সামাজিক কাজে এবং দেশ ও দশের কল্যাণের স্বার্থে ব্যবহার হবে। আমি স্বেচ্ছায় অনুদান তহবিলে কি অনুমুক্ত নথিভুক্ত করলাম এই করে, যাতে যাতে আইনত যাতে ওরা কোনো রকম না ফাঁসে। হ্যাঁ, আপনি দেখুন না, আপনি ইনভেস্টিগেশন করুন বা তদন্ত করুন। না, উনি বললেন যে মানহানি মামলা টামলা করবে বলছে। অনুদান তোলা অনলাইন না, কোনো কাজ অনুদান কিসের হয়? যেমন
প্যান্ডেমিক হলো। এর আগে শাসক দলের শওকত মোল্লাও তো অভিযোগ করেছিল যে ওই নলেজ সিটি নিয়ে টাকা তছরূপ হয়েছে এবং এই অনুদানের নাম করে প্রচুর টাকা এদিক ওদিক করেছে আব্বাস সিদ্দিকী। আরে এর তো একটা অ্যাকাউন্ট থাকবে এবং একটা বই থাকবে যেখানে লেখা থাকবে ডিটেল। আমি ওখানে যখন দেখেছি বিভিন্ন মানে মুসলিম সম্প্রদায়, আমাদের সম্প্রদায় থেকে লোক এসে টাকা দিচ্ছে, উনি চট করে সই করছে, টাকা কত এলো গুনছিল না, পকেটের মধ্যে পুরে নিয়েছে। নওশাদ সিদ্দিকীকে আমি দেখেছি। তো এরকম কখনো একটা মানে কোনো একটা ফান্ড এইভাবে বা চলে নাকি? না, এটা গিফট বলছে। এটা গিফট কোথায়? এটা গিফট আপনি কি করে বললেন গিফট? গিফট মানে কি আপনি বোঝান না? উনি এই যখন আমি দেখেছি, আরে এরা তো বোঝে না। ওরা ভাবছে যে আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আপনি এইসব এটা টাকা বলে কোনো সময় যদি আমাদের অসুবিধা হয়, কোনো অসুবিধায় পড়ি, তাহলে এই আমরা এই বইটা করলাম, ওনার কাছে আসলাম, টাকা পয়সা দেবেন। ঠিক আছে, হতে পারে। কজন আপনার সঙ্গে আছে আর কজন আব্বাস নওশাদের সঙ্গে আছে যদি একটু বলেন। সব ভেঙে যাবে, আর থাকবে না কেউ। মোট কতজন আছে আর কতজন আপনাদের সঙ্গে, কজন নওশাদ আপনাদের সঙ্গে আছে? লাইভ করব নাকি? এই প্রিপেয়ার হয়ে গেছে বলুন না, আপনার সাথে ভাই প্রচুর লোক আছে, আপনি দেখবেন যখন আগামী দিন প্রেস কনফারেন্স হবে তখন আপনারা দেখতে পাবেন। চলো।